বুবলির দেখা দেখি এবার গরিবদের ইফতার দিতে গেল অপু বিশ্বাস। অপুকে জিজ্ঞেস করা হয়, বুবলি কিছু করলেই আপনি কেন সবসময় সেটা কপি করেন? উত্তরে অপু জানায়, আমি তো তাকে নিয়ে সময় দিব, ঘাটবো, যাকে আমি মনে করব যে আমার দরকার আছে, তাই না? যাদের একেবারে শিক্ষা দীক্ষা লেসহীন, তাদের নিয়ে আমি আর সময় ট্রুল কথা বলতেই চাই না। এক বাক্যে বলবো, অযোগ্য মানুষ নিয়ে আমার সময় নেই বিবেচনা করার, কারণ আগামী আরো 10 মাস বাকি আছে, সেখানে অনেক প্ল্যানিং করতে হবে। সো আমার প্রচুর নিজেকে নিয়ে সময়। অপু বিশ্বাসের এরকম আচরণ দেখে রোজার মাসেও চুপ থাকতে পারলো না বুবলি। তিনি বলেন, অপু তো হিন্দু মহিলা, রোজা টোজা রাখে না, মুখে যা আসে তাই বলে। আপনারা তাকে বলবেন আমাকে কপি না করে সে যেন নিজের কাজে মনোযোগ দেয়। আমার মনে হয় যে আসলে আমরা এখানে কেন আছি, বা আপনি বা আপনারা কেন এসেছেন আমার সাথে কথা বলতে, আমার প্রফেশনের জন্যই। কিন্তু তো তারকাদের পার্সোনাল লাইফ নিয়ে আসলে খুব স্বাভাবিক যে একটা ইন্টারেস্ট থাকবে মানুষের, তারা জানতে চাইবে ব্যক্তিগত জীবন সম্পর্কে। কিন্তু প্রফেশনকে ছাড়িয়ে তাদের ব্যক্তিগত জীবন যদি বেশি ফোকাস হয়ে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে আসলে তখন ফোকাসটা সরে যায়। সাংবাদিকরা অপুকে জিজ্ঞেস করে, ইদানিং বুবলি আপনাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে। আমার মনে হয় সাকিব ভাইয়ের পারমিশন নিয়েই বুবলি এগুলো করছে। এটা শুনে কষ্টের একটি হাসি দিয়ে অপু বলেন, অ্যাকচুয়ালি আল্লাহ আমাকে হেল্প করেন। পৃথিবীতে জন্ম নিয়েছি একা, মরতে হবে একা। মাঝখানে আপনারা আমার অনেক কাছের মানুষ জড়িয়ে গেছেন, তো শুরু এবং শেষটা তো আমার একাই। মানুষের লাইফে অনেক সময় হয় কি, একলা না, বলতে পারেন যে নিজের কিছু কাজ করার মেন্টালিটি তৈরি করতে হয়। সবশেষে অপুকে জিজ্ঞেস করা হয়, আপনি হিন্দু হয়েও ইফতার দিতে এসেছেন, এটা কি একটু বাড়াবাড়ি না? উত্তরে অপু বলেন, আমরা মেয়েরা সবকিছুই করতে পারি। আমার কাছে মনে হয় যে একটি মেয়ে সব কিছু করতে পারে, ঘর সামাল দিতে পারে, তার কর্মস্থান সামাল দিতে পারে, স্বামী, সংসার, সন্তান একটি মেয়ের দ্বারাই সম্ভব। আল্লাহ তাআলা একটি মেয়েকে ওইভাবেই তৈরি করেন, আমি বিশ্বাস করি। কারণ আমি আমার মাকে দেখেছি, আমি আমার বোনদেরকে দেখেছি, আমার ফ্যামিলি অনেক মেয়েকে দেখেছি। এ বিষয়ে আরো কিছু কথা বলেছেন অপু বিশ্বাস, চলুন আমরা শুনে আসি। ওটা যখন 18 কোটি মানুষের সামনে প্রেজেন্ট হচ্ছে, মানে বাংলাদেশে ভাষাভাষীর মানুষ যেখানেই আছে তাদের সামনে গিয়ে যখন পৌঁছে যাচ্ছে, তখন তো অটোমেটিক্যালি একটা অন্য ধরনের টেনশন কাজ করে। কিন্তু যখন রিলিজ হয়ে যায়, তখন হয়তো বা ভালো বা মন্দর ফিডব্যাকটা চলে আসে, তখন মনে হয় যে আচ্ছা এই ভুলটা ছিল বা এইটা ঠিকঠাক করেছি। তখন আসলে কাজের কম্পেয়ারটা বুঝতে পারি যে আচ্ছা না, ঠিক আছে। সো আসলে আমার কাছে প্রত্যেকটা সময়ই যখন আমার কোনো কাজ রিলিজ হয় বা সকলের সামনে পৌঁছে যাবে, তখন বাড়তি একটা প্রেশার থাকে। একটা কাজ করবেন কি করবেন না, অনেক সময় আমরা পরামর্শের জন্য বিভিন্ন মানুষের শরণাপন্ন হই, জিজ্ঞেস করি ভালো হয়েছে খারাপ হয়েছে, ফিডব্যাক চাই। এ ধরনের ফিডব্যাক চাইতে অপু বিশ্বাস কাদের কাছে যায় বা কার কাছে যায়? সর্বোপরি তো আমার প্রথমে মা ছিলেন। ঢালিউড কুইনের খেতাব শুধুমাত্র অপু বিশ্বাসই ধরে রাখতে পারবে, কারণ তার মতো কেউ গুছিয়ে কথা বলতে পারে না। মাই আমার সব কিছুর ঊর্ধ্বে, তার সাথেই আসলে আলোচনা করে সব কিছু ডিসিশন নিতাম। এবং আজকে অপু বিশ্বাস স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে, কাজ করছে, সকলেই তাকে যে সাপোর্টটা দেয়, আমি মনে করবো এটা টোটাল ক্রেডিট আমার মার। কারণ সেই সময় আমার মা বেঁচে ছিলেন। আমার মা লাস্ট 5 বছর হয়ে যাচ্ছে, 5-6 বছর হয়ে যাচ্ছে আমার মা আমার মাঝে নেই। এখন যেটা হয় কি, যে কাজ এবং সবচেয়ে কাছের মানুষটা আমার কাছে নেই, যে বাস্তব, আমি আবারও সেই কথাটাই আসছি যে বাস্তবিক অর্থে যেটা করা দরকার সেটাই আমি করি। আর ভালো মন্দ আসলে ডিসিশন নেওয়ার তো মানে আমরা চিন্তা করি একটা, সৃষ্টিকর্তা প্ল্যান করে আর একভাবে, তারপরেও আমরা তো ডিসিশন নেওয়ার সেই মেধা বুদ্ধিটা সৃষ্টিকর্তা তো আমাদের দিয়েই দিয়েছেন। আসলে এইভাবেই হয়, ওরকম স্পেসিফিক কেউ নেই যে আমি কারো কাছে আলোচনা করি, কেউ আমাকে ফিডব্যাক দেয়। আমার কাছে মনে হয় যে না, ওকে ফাইন, এটা ভালো হতে পারে, দেন আমি ওটা করি। ওকে ফাইন, এটা ভালো হবে না, দেন ওটা করি না। মায়ের প্রসঙ্গে তো বললেন, মা তো সকলের জন্য একটা আস্থার নাম, যে আস্থা এখন হয়ে উঠেছে না আপনি কারোর জন্য, আমাদের জয়ের জন্য। একদম। জয় আসার পর তো লাইফে যে বড় হচ্ছে বিভিন্ন ধাপে, এবং অপু বিশ্বাসও সেই সাথে সাথে নিজেকে আরও পরিণত করে তুলছে। তো মা হিসেবে ডিউটিটা আর ওয়ার্ক
অপুর কথায় যুক্তি আছে, আমি তার সাথে একমত। পারপাসে নিজেকে ব্যালেন্স করা কেমন চলছে? আই সো লাকি যে আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী, মাশাল্লাহ অনেক লক্ষ্মী, এবং সে তার মাকে সে শুরু থেকে আজকে পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছে। কারণ ও অনেক ছোট থাকতেই তো আসলে জীবন যুদ্ধে নিজেকে তৈরি করা হয়েছে, তখনও আমি ওর কোনো ঝামেলা দেখিনি এবং সে খুব সহজেই বুঝতে পারে। এখন তো মাশাল্লাহ বুদ্ধি হয়েছে, বুঝতে শিখেছে, এবং সেই সাপোর্ট করে কাজের জায়গাটায় যে কী করা দরকার। মাঝখানে কয়েকদিন আগে আমি ওকে নিয়ে দেশের বাইরে ঘুরতে গিয়েছি। সো ঘুরতে গিয়ে যেমন হচ্ছে যে সে আমাকে ছবি তুলে দিয়েছে, আমি আমার সোশ্যাল মিডিয়াতে দিব যে ফটো ক্লিক কে করেছে, আমার ফটোগ্রাফার। তো সব কিছু মিলে আসলে আমার মা থাকাকালীন আমার মা আমাকে যেমনটা গড়ে তুলেছে একজন বন্ধুর মতো, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, আমি আসলে আমার ওই মার চিন্তাধারাটাকেই আমি নিজের মধ্যে নিয়ে আমি আমার সন্তানকে সেটাই দেওয়ার চেষ্টা করি। যদিও আমি আমার মার মতো অতটা ভালো মা হতে পারবো কিনা জানি না, বা ট্রাই করি। আর মাশাল্লাহ আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্তই আমার বাচ্চা অনেক বেশি শান্তশিষ্ট, আমাকে বুঝতে পারে বা আমাকে বোঝেন। সো এটা আমার কাছে অনেক বড় একটা সাপোর্ট। বাহ, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া কিন্তু খুব ভালো একটা মাধ্যম দর্শকদের সাথে চিত্রনায়ক বলি বা শিল্পীদের কানেকশন করার ক্ষেত্রে, কাজের আপডেট দেওয়া থেকে শুরু করে এভরিথিং। এবং আমাদের তো বড় বড় আগ্রহ থাকে যে আমাদের পর্দায় যাদেরকে দেখি তারা আসলে ব্যক্তিগত জীবনে কেমন, কি করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে। এটা হচ্ছে নেভার এন্ডিং একটা ফ্যাসিনেশন সকলের জন্য। তবে একজন শিল্পী হিসেবে আপনি কি মনে করেন যে একজন শিল্পীর কতটুকু সোশ্যাল মিডিয়াতে আসলে প্রকাশ করা উচিত, বা এই ক্ষেত্রে আসলে আপনি কতটুকু সরব থাকেন? ঢালিউড কুইনের খেতাব শুধুমাত্র অপু বিশ্বাসই ধরে রাখতে পারবে, কারণ তার মতো কেউ গুছিয়ে কথা বলতে পারে না। আমার ফেসবুক বা আমার সব জায়গায় সোশ্যাল মিডিয়া তো অলরেডি ওপেন, এটা সকলের কাছেই আছে। আমার কাছে আসলে মনে হয় যে শিল্পীদের একটা লিমিটেশন থাকা দরকার। কারণ আমার আগ্রহটা কোথা থেকে জন্মাবে এবং কোথায় গিয়ে এন্ড হবে, এই ডিসিশন মেকারটা আমি নিজেই। সো ওই জায়গা থেকে আমি সোশ্যাল মিডিয়াতে, আমি বললাম না যে স্টার্টিং অ্যান্ড এন্ডিংটা যেহেতু আমার দায়িত্বেই, সো আমি ওইভাবেই আসলে মেনটেন করি। কারণ আমিও অসুস্থ হই, আমার বাচ্চাও অসুস্থ হয়। আচ্ছা, আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, সেখানে আমি দোয়া চাইলাম, 5টা লোকের দোয়া পাবো ডেফিনেটলি, কিন্তু আমি ওটা দিলাম না, তাতেই বা কি? আমার ফলোয়ার্স হয়তো বা 9 মিলিয়ন, কারো ফলোয়ার হয়তো 900, কারো ফলোয়ার হয়তো 9 জন। সো আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যেহেতু একজন শিল্পী, আমাকে তো দর্শক শিল্পীর জায়গা থেকেই চেনেন। তো আমার কাছে মনে হয় যে আমার কাজের জায়গা দিয়ে যেহেতু তাদের কাছে আমার পরিচিতি, সো ওইটুকুই আমি তাদেরকে দেখাবো। যদিও মাঝখানে আমার ব্যক্তি জায়গাটা একটু ঘেটে ঘ হয়ে গিয়েছে, কিন্তু আমি যেহেতু ঘেটে ঘ করেছি, আমি বললাম না যে লিমিটেশনের স্টার্টিং আর এন্ডিং যেহেতু আমার হাতে, সো ঘেটে ঘটাকেও আমি আবার কি করে সুন্দর করে একটা ফ্লাওয়ার বাস তৈরি করব, এটাও আমারই দায়িত্ব। সো বলা যেতে পারে যে অপু বিশ্বাসের নিউ ইয়ার রেজুলেশনের মধ্যে এটা আরেকটা হতে পারে যে যা কিছু ব্ল্যান্ডার হয়েছে বিগত বছরে, এই বছরটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমি অলরেডি গত বছর থেকে স্টার্ট করেছি আমার আসলে চিন্তাধারা, চলাফেরা, স্ট্যাটাস, এভরিথিং, সব কিছু আমি ওই ব্ল্যান্ডারটাকেই আসলে গুছাতে চাচ্ছি। আর বিশেষ করে শিল্পীদের যে কোনো স্টেটমেন্ট, সেটা লাইফ নিয়ে হোক, কোনো শিল্পীকে নিয়ে হোক, স্টেটমেন্টগুলো কিন্তু একটা আইডিওলজি হিসেবে দর্শকদের জন্য কাজ করে। কারণ আপনি অনেক অনেক মানুষের আইডল, আসলে মানে গণমানুষের অভিনেত্রী যদি বলতে। তবে আমি যেহেতু আইডলের কথাটা আপনি বললেন, আইডলের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে অপুর কথায় যুক্তি আছে, আমি তার সাথে একমত। যেটাই আমি দর্শকদের কাছে ছড়াবো, এইটা যেন মানে কি বলে, এটা যেন খুব সুন্দর হয়, খুব যেন সুন্দরভাবে হয়। কারণ আমাকে এই যে আজকে আমরা একটা ব্র্যান্ডের সাথে আমাদের যুক্ত করে, একটা ওপেনিংয়ে আমাদেরকে নিয়ে যায়, একটা সিনেমায় আমাকে একটা ক্যারেক্টার প্লে করছে, এটা কিন্তু যে দর্শকদের ভিতরে কিন্তু আমাদের সেই জায়গাটা, অবস্থাটা